For one last time, Pep Guardiola. The manager of Manchester City Football Club, please welcome the greatest manager in the land and all the world, Pep. ফুটবল কি কেবলই 90 মিনিটের একটি খেলা, নাকি সবুজ ঘাসের ক্যানভাসে আঁকা কোনো জটিল গাণিতিক সমীকরণ? যারা ফুটবলকে দাবার বোর্ডের মতো নিখুঁত চালের খেলা মনে করেন, তাদের ইতিহাসের শ্রেষ্ঠ সেনাপতির নাম পেপ গার্দিওলা। কিন্তু এই জাদুকরের পেছনের গল্পটা কি? তার আজকের এই সাফল্য কি কেবলই ভাগ্য, নাকি একটি গভীর দর্শনের ধারাবাহিকতা? পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ার বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে নু ক্যাম্পের পুরনো দিনগুলোতে। ইউহান ক্রুইফের সেই বিখ্যাত ড্রিম টিম, যেখানে পেপ গার্দিওলার দ্রুত গতির উইঙ্গার ছিলেন না কোনো পেশিবহুল ডিফেন্ডার, ছিলেন তিনি মাঠের পিপট, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার। সহজ কথায় পিপট হলো মাঠের মাঝমাঠে সেই ফুটবলার যাকে কেন্দ্র করে পুরো দলের খেলা আবর্তিত হয়। আধুনিক ফুটবলে একে সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিপ লাইং প্লেমেকার বলা হয়ে থাকে। ক্রুইফ তাকে শিখিয়েছেন ফুটবল পা দিয়ে নয়, খেলা হয় মাথা দিয়ে। পেপ গার্দিওলার খেলোয়াড়ি জীবনের সাথে কোচিং ক্যারিয়ারের এখানেই মিল। খেলোয়াড় পেপ যেভাবে মাঠের মাঝখানে দাঁড়িয়ে পুরো খেলা নিয়ন্ত্রণ করতেন, আজকের কোচ পেপ ঠিক সেভাবেই সাইডলাইনে দাঁড়িয়ে রিমোট কন্ট্রোলের মতো দল চালান। বার্সেলোনায় সার্জিও বুস্কেটস, বায়ার্নে ফিলিপ লাম কিংবা ম্যানচেস্টার সিটির রদ্রি, পেপ আসলে নিজের দলগুলোতে সবসময় নিজেরই একটি উন্নত সংস্করণ তৈরি করেছেন। নায়কের মাহাত্ম্য প্রকাশ পায় তার ভিলেন বা প্রতিদ্বন্দ্বীর শক্তিতে। পেপের ক্যারিয়ারের গল্পটাও অসম্পূর্ণ রয়ে যাবে তিন মহারথীর নাম না নিলে। প্রথমজন জোসে মরিনহো। এল ক্লাসিকোর ইতিহাসে পেপ বনাম মরিনহোর লড়াই ছিল যেন রোমান গ্যালাক্টিকোদের যুদ্ধ। পেপের দর্শন ছিল নমনীয় আক্রমণাত্মক টিকিটাকার খেলা, আর মরিনহোর দর্শন ছিল রক্ষণী সেরা আক্রমণ আর মাইন্ড গেম। দ্বিতীয়জন ইউগেন ক্লপ। যদি কেউ পেপের নিখুঁত পাসিং ফুটবলকে চূর্ণ বিচূর্ণ করে থাকে, তবে তিনি ক্লপ। ক্লপের গেগেন প্রেসিং বা হেভি মেটাল ফুটবল। গেগেন প্রেসিং হলো আধুনিক ফুটবলের একটি অত্যন্ত জনপ্রিয় ও হাই ইন্টেন্সিটির কৌশল। এটি একটি জার্মান শব্দ যার ইংরেজি অর্থ করলে দাঁড়ায় কাউন্টার প্রেসিং বা পাল্টা আক্রমণাত্মক চাপ। আর সর্বশেষজন কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে রিয়াল মাদ্রিদের এই শান্ত কোচের ট্যাকটিক্যাল নমনীয়তা বহুবার পেপকে ভুগিয়েছে, তার পরিকল্পনাকে ধ্বংস করে দিয়েছে। যেখানে দেখা গেছে যে 2020 সালের পরবর্তী সময় যতবারই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণ হয়েছে, সেখানে পেপ গার্দিওলার বিপক্ষেই হচ্ছে রিয়াল মাদ্রিদ জিতেছে এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এর পরবর্তীতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতে। ম্যানচেস্টার সিটির অধ্যায় শেষ হওয়া পর্যন্ত পেপ গার্দিওলার ট্রফি ক্যাবিনেটের দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যায়। 39টি বড় ট্রফি, ফুটবল ইতিহাসের একমাত্র ম্যানেজার যিনি দুটি ভিন্ন ক্লাবের হয়ে ঐতিহাসিক ট্রেবল জিতেছেন। কিন্তু পেপ গার্দিওলার আসল সাফল্য ট্রফির সংখ্যা নয়, ফুটবলের বিবর্তনে। লিওনেল মেসিকে রাইট উইং থেকে এনে ফলস নাইন বানিয়ে ফুটবল বিশ্বকে দেখিয়েছে যে কিভাবে ফলস নাইন দিয়ে পুরো খেলাকে স্তব্ধ করা যায়। বায়ার্ন মিউনিখের ফুলব্যাক ফিলিপ লামকে মিডফিল্ডে এনে ইনভার্টেড ফুলব্যাকের ধারণা এবং ম্যানচেস্টার সিটিকে নিয়ে প্রিমিয়ার লিগে 100 পয়েন্টের রেকর্ড গড়া ও টানা 4বার লিগ জয়। পেপ গার্দিওলা ফুটবলকে কেবল জিতেননি, তিনি ফুটবলকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন। কিন্তু চাঁদেরও তো কলঙ্ক থাকে। পেপের ক্যারিয়ারও নিখুঁত নয়। তার সবচেয়ে বড় শক্তির জায়গায় মাঝে মাঝে তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে, যাকে ফুটবল বিশ্ব চেনেন পেপস ওভার থিঙ্কিং নামে। বায়ার্ন মিউনিখে টানা 3 বছর রাজত্ব করেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়াটা ছিল তার ক্যারিয়ারের অন্যতম বড় ধাক্কা। বিশেষ করে 2021 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসির বিপক্ষে রদ্রি ও ফার্নান্দিনহোর মতো কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়াই নামানো জুয়ার খোদ সিটি সমর্থকদেরও
হতাশ করেছিল। বড় ম্যাচে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে তিনি প্রায়শই নিজের পাতা ফাঁদেই নিজে পড়েছেন। এছাড়াও সমালোচকরা বলেন, পেপ সবসময় তৈরি দল পান। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিশ্বের সেরা সেরা খেলোয়াড়দের কিনে দল সাজানোর সুযোগ কয়জন কোচ পান?